ভিডিও 5 আমরা শুরু করছি নাইট্রোজেনের অক্সো অ্যাসিডস। নাইট্রোজেন 7 রকমের অক্সো অ্যাসিড তৈরি করে। তার মধ্যে দুটোর সঙ্গে আমাদের পরিচয় আছে। একটি নাইট্রাস অ্যাসিড HNO2, যেখানে জারণ সংখ্যা হচ্ছে নাইট্রোজেনের +3। আরেকটি হচ্ছে নাইট্রিক অ্যাসিড, এটা আমাদের খুব পরিচিত, জারণ সংখ্যা হচ্ছে +5। এছাড়া হাইপোনাইট্রাস অ্যাসিড, হাইপোনাইট্রিক অ্যাসিড, পারঅক্সোনাইট্রিক অ্যাসিড, পারঅক্সোনাইট্রিক অ্যাসিড, এইরকম ভাবে 7খানা অ্যাসিড নাইট্রোজেন তৈরি করে। এর মধ্যে সব থেকে যেটা দরকার আমাদের পড়ার বিষয়ে সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। তো আমরা নাইট্রিক অ্যাসিড নিয়ে এখন আলোচনা করব, যার সংকেত হচ্ছে HNO3। এর উৎস হচ্ছে নাইট্রেট লবণ NaNO3। সোডিয়াম নাইট্রেট লবণের মধ্যে যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করা যায়, যোগ করে যদি তাপ দেওয়া যায়, তাহলে তৈরি হবে সোডিয়াম বাইসালফেট এবং নাইট্রিক অ্যাসিডের বাষ্প। এটাকে ঠান্ডা করলে পরেই আমরা নাইট্রিক অ্যাসিড তরল রূপে পেয়ে যাব। এটা হচ্ছে মূল উৎস নাইট্রিক অ্যাসিডের। এছাড়া শিল্প প্রস্তুতি আছে, যেটা অ্যামোনিয়া থেকে তৈরি করা হয়। অ্যামোনিয়ার সঙ্গে অক্সিজেন বিক্রিয়া ঘটিয়ে প্রথমে নাইট্রোজেন অক্সাইড অর্থাৎ নাইট্রিক অক্সাইড, তারপরে নাইট্রিক অক্সাইড থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড, তার সঙ্গে জল মিশিয়ে নাইট্রিক অ্যাসিড, শিল্প প্রস্তুতি। এই আসি আমরা এই নাইট্রিক অ্যাসিডের গঠনটা কেমন হবে। এটা যেটা একটা একখানি অ্যাসিড অর্থাৎ H+NO3- আয়ন দুটো থাকে, নাইট্রেট মূলক। এর গঠন হচ্ছে HON ডাবল বন্ড O নেগেটিভ, তাহলে এটা পজিটিভ হবে। তাহলে এটা রেজোনেন্স হাইব্রিড হতে পারে, অর্থাৎ আমরা এরকম পেতে পারি HO O নেগেটিভ ডাবল বন্ড। নাইট্রিক অ্যাসিডের এরকম দুটো রেজোনেন্স গঠন পাওয়া যেতে পারে। এবার আমরা আসি এই নাইট্রেট মূলকের রেজোনেন্স গঠন। এই নাইট্রেট যে মূলক, তার রেজোনেন্স গঠনটা কেমন হবে। N এই ডাবল বন্ড O নেগেটিভ, এটা O নেগেটিভ, এখানে প্লাস। এই রেজোনেন্স গঠন এরকম ভাবে আসবে O নেগেটিভ ডাবল বন্ড O নেগেটিভ। ডাবল বন্ড, এখানে N ডাবল বন্ড, N ডাবল বন্ড, N ডাবল বন্ড, অর্থাৎ দুটো নেগেটিভ চার্জ 3টে অক্সিজেনের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। তাহলে এর ক্ষেত্রে রেজোনেন্স হাইব্রিডটা কি হবে, এই N, এই অক্সিজেন, এই অক্সিজেন, এই অক্সিজেন, দুটো নেগেটিভ চার্জ ডিস্ট্রিবিউট হচ্ছে 3টে অক্সিজেনের মধ্যে। এই মাথায় আমরা লিখবো -2/3, এখানে ডট 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 দিয়ে দেবো। তার মানে এটা হচ্ছে রেজোনেন্স হাইব্রিড বলছি আমরা, নাইট্রেট মূলকের রেজোনেন্স হাইব্রিড। তো নাইট্রিক অ্যাসিডের গঠন এবং নাইট্রেট মূলকের রেজোনেন্স হাইব্রিডের গঠন আমরা পেলাম। এবার আসলে আমাদের এর বিয়োজন বিক্রিয়া। নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে নাইট্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +5। নাইট্রিক অ্যাসিডের নাইট্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +5। এটা হচ্ছে নাইট্রোজেনের সর্বোচ্চ জারণ সংখ্যা, এটা হচ্ছে নাইট্রোজেনের সর্বোচ্চ জারণ সংখ্যা +5। এই জারণ সংখ্যা কেবলমাত্র হ্রাস হতে পারে, কিন্তু কোনো বৃদ্ধি হবে না। যদি হ্রাস হয় তাহলে কোথায় যাবে, এটা N2O +1 হতে পারে, +2 +3 +4 হতে পারে, বা 0 হতে পারে, বা -3 হতে পারে। এতগুলো জায়গা হতে পারে। অর্থাৎ নাইট্রোজেনের জারণ সংখ্যা হ্রাস পেয়ে একদম +5 থেকে শুরু করে +4 থেকে শুরু করে +5টা 4, +4 থেকে শুরু করে একদম -3 পর্যন্ত হতে পারে। অর্থাৎ নাইট্রিক অ্যাসিড বিজারিত হতে পারে, অর্থাৎ এর তীব্র জারক দ্রব্য রূপে কাজ করে। এর সমস্ত বিক্রিয়া আমরা পাবো জারণ বিক্রিয়া। কার সাথে পাবো, আমরা পাবো অধাতুর সঙ্গে পাবো, অধাতুর সাথে বিক্রিয়া। দেখা যাক কার্বন একটা অধাতু, তার সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করবো আমরা। তো নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ার ক্ষেত্রে
একটা বিষয় আমরা মনে রাখবো যে নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে নাইট্রিক অ্যাসিড এর যে ব্রেকিং মেথডে যদি আমরা করি তাহলে দেখা যাবে নাইট্রিক অ্যাসিড থেকে NO2, NO, N2O এই ধরনের অক্সাইডগুলো তৈরি করে। আবার কোনো কোনো ক্ষেত্রে এটা এভাবে ব্রেক করে না, নাইট্রিক অ্যাসিড বাষ্পের সঙ্গে বিক্রিয়া হতে পারে। যদি নাইট্রিক অ্যাসিড বাষ্পের সাথে বিক্রিয়া হয় তাহলে নাইট্রোজেন গ্যাস পাওয়া যাবে। তো আমরা যে অধাতুগুলো আছে কার্বন, সালফার, ফসফরাস এর সাথে যদি বিক্রিয়া করে দেখি আমরা তাহলে NO2 পাওয়া যাবে। কিরকম? তো দেখা যাক ব্রেকিং মেথডে করি আমরা তাহলে খুব সহজ হবে, একটা বিক্রিয়া করলে আমরা বাকি বিক্রিয়াটা করতে পারবো। 2HNO3 এটা হবে H2O, এটা হবে NO2 এবং একটি জায়মান অক্সিজেন। এই জায়মান অক্সিজেন বিক্রিয়া হবে কার্বনের সাথে, তৈরি করবে কার্বন ডাই অক্সাইড। এখানে 2 লাগলো, তাহলে এটাকে আমি টোটাল 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। এবার এটাকে ডান দিক বাঁ দিক যেগুলো মিল আছে সে কেটে দেবো। এখানে C প্লাস 4HNO3 is equal to 2H2O, CO2 এবং 4টা NO2। এই হচ্ছে আমাদের বিক্রিয়া। এখানে +5, এখানে +4, তাহলে নাইট্রিক অ্যাসিড NO2 তে বিজারিত হয়েছে, তাই এটা একটা তীব্র জারক দ্রব্য। এটা একটা কার্বনের সাথে বিক্রিয়া। যদি ফসফরাস হয় তাহলে দেখা যাক ফসফরাসে কি হবে। ফসফরাস হচ্ছে P4, তার সাথে গাঢ় নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া কি উৎপন্ন হবে? ফসফরাসের সঙ্গে দুই রকম ভাবে বিক্রিয়া হয়। কোথাও আমরা দেখতে পাবো NO2, কোথাও হবে NO2 প্লাস NO। তো NO2 প্লাস NO বিক্রিয়াটা আমরা করছি, দুটো অক্সাইড এখানে পাওয়া যায়। কেবলমাত্র ফসফরাসের সঙ্গে এই বিক্রিয়া দিয়ে আমরা দুটো অক্সাইড পেতে পারি। বাকিগুলো যে অধাতুগুলো আছে সেখানে আমরা NO2 পাবো। তাহলে এখানে পাচ্ছি NO আর হচ্ছে জায়মান অক্সিজেন 1, 3, 4 আর 2, 6। তাহলে এই হচ্ছে ব্রেকিং মেথড। এবার হলো P4 প্লাস এই অক্সিজেন হবে P2O5, দুটো 4টা ফসফরাস মিলে গেল, এখানে লাগবে 10, তাহলে একে 5 দিয়ে গুণ করতে হবে। এবার 2P2O5 তার সঙ্গে জল যোগ হবে H3PO4, 4, 3, 4, 12, 6। এবার ডান দিক বাঁ দিক আমরা কেটে দিচ্ছি, কেটে দিয়ে এই বরাবর যোগ করছি P4 প্লাস হচ্ছে 10টা নাইট্রিক অ্যাসিড, এখানে 6টা জল, এদিকে 5টা জল, তাই এখানে একটা জল লাগবে। এখানে 4H3PO4 প্লাস হচ্ছে 5NO প্লাস 5NO2। এই হচ্ছে আমার বিক্রিয়া, কমপ্লিট বিক্রিয়া। এখানে হচ্ছে +5, এখানে +2, এখানে +4, অর্থাৎ নাইট্রিক অ্যাসিড +2 তে +4 এ অর্থাৎ NO এবং NO2 তে বিজারিত হয়েছে। তাহলে এটা হচ্ছে তীব্র জারক দ্রব্য। এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডের সঙ্গে অধাতুর বিক্রিয়া। আরও আছে, আর্সেনিকের সঙ্গে আছে, অ্যান্টিমনির সঙ্গে আছে, আমরা অতটা দেখাচ্ছি না। এটা হলো অধাতুর সঙ্গে বিক্রিয়া। এরপরে আসবো আমরা কিছু যৌগের সাথে বিক্রিয়া, তারপর আছে ধাতুর সাথে বিক্রিয়া। কিছু যৌগ বলতে যেমন ধরো H2S, SO2 বা ফেরাস সালফেট, এই ধরনের যৌগের সাথে বিক্রিয়ায় কি উৎপন্ন হবে? যদি লঘু হয় তাহলে বিক্রিয়াটা একরকম হবে, যদি গাঢ় হয় তাহলে বিক্রিয়াটা আলাদা রকম হবে। যদি লঘু হয়, জেনারেলি লঘু হলে পরে আমরা এইভাবে ভাঙব, H2O প্লাস NO প্লাস হচ্ছে জায়মান অক্সিজেন, দুটো হবে এখানে, এখানে 3। এই ব্রেকিং মেথডটা আমরা এইভাবে করবো। এবার ধরো আমরা এর সাথে H2S এর বিক্রিয়া করলাম, মানে বিক্রিয়াটা হচ্ছে H2S এর সাথে লঘু নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া কি উৎপন্ন হবে? এই যে 3টে জায়মান অক্সিজেন, এটা অ্যাক্টিভ বেশি, তো এখানে আমরা জুড়ে দেই। আর আমরা জানি যে হাইড্রোজেন এবং সালফারের মধ্যে অক্সিজেনের আসক্তি হাইড্রোজেনের সাথে বেশি,
তাই আমরা এখানে তৈরি করবো H2O, তিনটে 3, এখানে 3s হবে। এই হচ্ছে আমাদের কমপ্লিট বিক্রিয়া। ডান দিক বাঁ দিক কেটে দেবো, এই বরাবর যোগ করে দেবো, বিক্রিয়া কমপ্লিট হয়ে গেল। আবার এই নাইট্রিক অ্যাসিডের সাথে আমরা SO2 বিক্রিয়া করতে পারি। ফেরাস সালফেট বিক্রিয়া হচ্ছে অ্যাসিড যুক্ত ফেরাস সালফেট দ্রবণে নাইট্রিক অ্যাসিড যোগ করলে কি ঘটবে, সমীকরণ 16 এরকম বিক্রিয়া হয়। তাহলে কি করবো আমরা, অ্যাসিড যুক্ত ফেরাস সালফেট দ্রবণ, অ্যাসিড থাকবে, ফেরাস সালফেট থাকবে এবং থাকবে হচ্ছে নাইট্রিক অ্যাসিড। যদি নাইট্রিক অ্যাসিডটা গাঢ় হয় তাহলে কি হবে, এবং যদি লঘু হয় তাহলে কি হবে। লঘু হলে আমরা করবো এলো। এবার একটা গাঢ়র সঙ্গে বিক্রিয়া করে দেখাচ্ছি। নাইট্রিক অ্যাসিডটা গাঢ় নাইট্রিক অ্যাসিড আছে, H2O, এখানে NO2 2 প্লাস হচ্ছে জার্মান অক্সিজেন। ফেরাস সালফেট তার সঙ্গে যোগ করব H2SO4। ফেরাসের সঙ্গে অ্যাসিড যোগ করলে আমরা জানি সবসময় ফেরিক হয়ে যায়, তাহলে এটা তৈরি হবে Fe2SO4 হোল থ্রাইস। এখানে দুটো লাগলো, এখানে 2H রয়ে গেল, এই 2H আর এই অক্সিজেন, 2H আর এই অক্সিজেন মিলে তৈরি হলো H2O। এবার ডান দিক বা দিক যেগুলো মিল আছে সেগুলো আমরা কেটে দেবো, কেটে দিয়ে এই বরাবর যোগ করব আর এই বরাবর যোগ করে দেবো, কমপ্লিট বিক্রিয়া হয়ে গেল। এটা হচ্ছে বিভিন্ন যৌগের সাথে SO2, H2S, ফেরাস সালফেট এর সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া কি উৎপন্ন হচ্ছে আমরা দেখলাম। এবার আমরা আসছি নাইট্রিক অ্যাসিডের সাথে কিছু ধাতুর বিক্রিয়া। এর মধ্যে আমরা ভাগ করে নিই যে নাইট্রিক অ্যাসিডের সঙ্গে ধাতুর যে বিক্রিয়াগুলি করব, সেই ধাতুগুলির মধ্যে যেই ধাতুগুলির অবস্থান তড়িৎ রাসায়নিক সারিতে হাইড্রোজেনের উপরে, তাদের সাথে বিক্রিয়াটা একরকম হচ্ছে, এবং যাদের অবস্থান হাইড্রোজেনের নিচে তাদের সঙ্গে একটু আলাদা বিক্রিয়া হচ্ছে। তবে প্রোডাক্ট মোটামুটি একই রকম তৈরি হলেও এই গাঢ়, লঘু বা নাতিগাঢ় এর মধ্যে কিছু একটু পার্থক্য থেকে যাচ্ছে। তো দেখা যাক, আমরা শুরু করি। প্রথম কথা বলেছিলাম যে নাইট্রিক অ্যাসিড একটা তীব্র জারক দ্রব্য। নাইট্রিক অ্যাসিড একটি তীব্র জারক দ্রব্য, তার মানে জলীয় মাধ্যমে জায়মান অক্সিজেন তৈরি করবে। তো আমরা যদি এটাকে ব্রেকিংটাকে এইভাবে দেখাই, H2O, NO2 এবং জায়মান অক্সিজেন, এইটা হচ্ছে ব্রেকিং। যদি আমরা গাঢ় নাইট্রিক অ্যাসিড নেই, যদি আমরা গাঢ় উষ্ণ গাঢ় নাইট্রিক অ্যাসিড নেই, তাহলে তৈরি হবে নাইট্রোজেন ডাইঅক্সাইড। এই নাইট্রোজেন ডাইঅক্সাইডের সাথে এবার জিঙ্কের বিক্রিয়া করি আমরা। যদি এটা গাঢ়, এই গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে জিঙ্কের বিক্রিয়া দেখি কি হয়। জিঙ্ক প্লাস হচ্ছে এই অক্সিজেন, তৈরি হবে জিঙ্ক অক্সাইড। এই জিঙ্ক অক্সাইড হচ্ছে একটা ধাতব অক্সাইড, যদিও এটা উদনীয় অক্সাইড। এর সাথে বিক্রিয়া করবে অ্যাসিড, যেটা আমার মিডিয়ামে দেওয়া আছে, তাহলে তৈরি হবে জিঙ্ক নাইট্রেট, ZnNO3 হোল টুয়াইস, আর তৈরি হবে জল। এই হচ্ছে আমাদের ব্রেকিং মেথডের বিক্রিয়া। অক্সিজেন অক্সিজেন কেটে দিলাম, এদিকে কেটে দিলাম, এই বরাবর যোগ করে দেই, এই বরাবর যোগ করে দেই, বিক্রিয়া আমার কমপ্লিট। এটা হচ্ছে গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া। যদি এটাই আমরা এবার নাতি গাঢ় নিয়ে নিই, নাতি গাঢ় অর্থাৎ 50% জল, 50% নাইট্রিক অ্যাসিড আছে, তাহলে কিন্তু NO2 হবে না। এখানে যেটা হয়েছে +5 +4 বিজারিত হয়েছে, জারক দ্রব্য সব ঠিক আছে, কিন্তু যদি আমরা নাতি গাঢ় নেই তাহলে নাইট্রোজেন গ্যাস উচ্চতর অক্সাইড গঠিত হচ্ছে না, একটু নিম্ন অর্থাৎ NO তে চলে আসবো আমরা। সেটা দেখি এবার আমরা। এটা হবে 2NO, তাহলে এখানে হবে 3টে অক্সিজেন, এখানে দেব 3, 3টা জিঙ্ক অক্সাইড, এখানে 3 কেটে নাও, এটা হবে 6, এটা হবে 3, এটা হবে 3টে জল, তাহলে এদিকে দেব 3 ZnNO3 হোল টুয়াইস প্লাস 2NO প্লাস 3 আর এখানে 4টা জল। এই হচ্ছে আমাদের নাতি গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে জিঙ্কের বিক্রিয়া। এরপরে কি আছে শীতল এবং লঘু। শীতল এবং লঘু
নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া কি হবে? শীতল লঘুতে কিন্তু এটা হলো নাইট্রিক অক্সাইড, এর নিম্নতর অক্সাইড অর্থাৎ নাইট্রাস অক্সাইড তৈরি হবে, এটা হয়ে যাবে N2O। এটা কিন্তু তখন হয়ে যাবে শীতল এবং লঘু, শীতল ও লঘু নাইট্রিক অ্যাসিডের সাথে N2O তৈরি হবে, এখানে হয়ে যাবে তখন 4। এটা লিখবো আমরা 4ZN 4ZNO 4ZNO plus 8HNO3 4ZNO3 হোল টুয়াইস, আর এখানে হবে 4টা জল, এখানে হবে 4, এটা হলো N2O 4, এখানে 5টা জল। এটা হচ্ছে শীতল ও লঘু নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া। এবার যদি অতি লঘু নেওয়া যায়, এখানে এই বিক্রিয়াটা একটু আলাদা। এই বিক্রিয়াটা আমার একই বিক্রিয়া হতো যদি আমি কপার নিয়ে করতাম। কপারের সাথে যদি আমরা নাইট্রিক অ্যাসিডে বিক্রিয়া করতাম, জিঙ্কের ক্ষেত্রে যা হয়েছে কপারের ক্ষেত্রে একই হবে, যারা হাইড্রোজেনের নিচে আছে। শুধু কয়েকটি ধাতু যারা হাইড্রোজেন উপরে আছে, যেমন ম্যাগনেসিয়াম, এর সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া তৈরি হবে হাইড্রোজেন গ্যাস ম্যাগনেসিয়ামের সাথে। বাকি সব জায়গাতেই আমরা শীতল ও বা লঘু যদি নেই বা যদি নাতি গাঢ় নেই তাহলে এনও করবো, আর যদি গাঢ় নেই তাহলে NO2 করবো। তাহলে সেখানে সমস্যা হচ্ছে ম্যাগনেসিয়াম বা আয়রন বা ম্যাঙ্গানিজ। যেমন ম্যাঙ্গানিজ একটি তীব্র ধাতু, ধনাত্মক ধাতু, ম্যাঙ্গানিজের সাথে কিন্তু তৈরি হবে হাইড্রোজেন। তাহলে ম্যাঙ্গানিজ এবং ম্যাগনেসিয়ামের সঙ্গে পাবো আমরা হাইড্রোজেন গ্যাস। সেটা যেমন জিঙ্কের সঙ্গে আমরা H2 বিক্রিয়া করে পাই জিঙ্ক সালফেট হাইড্রোজেন গ্যাস, ঠিক সেরকমই ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় তৈরি হবে নাইট্রেট লবণ এবং হাইড্রোজেন গ্যাস। সেটা আমরা আসছি, তার আগে আমরা দেখে নেই এই বিক্রিয়াটা দেখে নিই। শীতল এবং লঘু নাইট্রিক অ্যাসিডের সাথে যে বিক্রিয়াটা করলাম, এটা যদি শীতল এবং অতি লঘু হতো, শীতল এবং অতি লঘু হলে কি হবে, এইখানে যে N2O তৈরি হয়েছে, N2O তার সঙ্গে জলের বিক্রিয়া করে তৈরি করবে অ্যামোনিয়াম নাইট্রেট। অ্যামোনিয়াম নাইট্রেট এখানে দুটো দিয়ে দেই, তখন ব্যালেন্স হয়ে গেছে। শীতল এবং যদি অতি লঘু হতো তাহলে এইখানে বিক্রিয়াটা কমপ্লিট হতো না। 4ZN plus 8HNO3 এই 8 2 10টা হবে, এখানে 10টা নাইট্রিক অ্যাসিড, 8 2 10, এই হচ্ছে কমপ্লিট বিক্রিয়া। এই পর্যন্ত হবে শীতল এবং লঘু। যখন এই শীতল এবং অতি লঘু করবো তখন আরেকটি লাইন হবে, N2O এর সঙ্গে যে N2O তৈরি হলো তার সঙ্গে জলের বিক্রিয়া করে অ্যামোনিয়াম নাইট্রেট লবণ তৈরি হবে। এটা গেল জিঙ্ক ধাতুর সাথে বিক্রিয়া। যদি আমরা একটা আয়রন নিয়ে করি, জিঙ্ক না নিয়ে আয়রন নিই, তাহলে আয়রনের ক্ষেত্রে কিন্তু NO এবং NO2 গ্যাস তৈরি হয়। NO এবং NO2 গ্যাস আয়রনের ক্ষেত্রে NO এবং NO2 গ্যাস, আর ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ এর সাথে দেবো নাইট্রিক অ্যাসিড, তাহলে তৈরি হবে ম্যাগনেসিয়াম নাইট্রেট MgNO3 হোল টুয়াইস, আর হাইড্রোজেন গ্যাস বেরোবে। ঠিক একই রকম ম্যাঙ্গানিজের সঙ্গে যদি আমরা HNO3 ম্যাঙ্গানাস নাইট্রেট MnNO3 হোল টুয়াইস এবং হাইড্রোজেন গ্যাস। এই দুটো দিক একটু আলাদা আছে ম্যাঙ্গানিজ এবং ম্যাগনেসিয়ামের সাথে। এখানে যদি আমি জিঙ্কের বদলে আয়রন নেই, আয়রন যদি আমরা নেই তাহলে পাবো আমরা NO2 এবং NO গ্যাস। এখানে কিন্তু আর N2 আমরা আনবো না, N2 আমরা এখানে পাবো না, এখানে পাবো হচ্ছে আমরা NO2 এবং পাবো হচ্ছে NO গ্যাস। Fe প্লাস নাইট্রিক অ্যাসিড আমাকে এই বিক্রিয়া করতে বললো। সেক্ষেত্রে নাইট্রিক অ্যাসিড যদি গাঢ় হয় তাহলে আমরা করবো NO2। এবার শীতল লঘু বা যদি নাতি গাঢ় হয় তাহলে করবো NO। যে ব্রেকিং মেথডটা আমরা দেখলাম জিঙ্কের ক্ষেত্রে, সেই ব্রেকিং মেথডে করবো, আমার রিঅ্যাকশনে কোনো ভুল হবে না,
একবারে ব্যালেন্স হয়ে যাবে। ব্রেকিং মেথডটা করার উদ্দেশ্য হচ্ছে একবারে ব্যালেন্স হয়ে যাচ্ছে। তো আমরা যদি গাঢ় নেই, এটা কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড নেই, তাহলে কি হবে? ঠিক একই রকম বিক্রিয়া হবে 2HNO3, আমরা এটা নিয়েছি কনসেন্ট্রেটেড গাঢ়, তাহলে তৈরি হবে H2O, তৈরি হবে NO2, তৈরি হবে জায়মান অক্সিজেন। এই জায়মান অক্সিজেনের সাথে এফির বিক্রিয়া হবে। এখন এফির সঙ্গে অক্সিজেন বিক্রিয়া কি হতে পারে? ফেরাস নাইট্রেট হতে পারে। যদি অক্সিজেনের পরিমাণ বেশি থাকে তাহলে ফেরিক হতে পারে। দুটো যৌগই এখানে হতে পারে। আমরা যদি ফেরাস করি এখানে, তাহলে এফিও, তাহলে এখানে 2, এখানে 2, তাহলে এই টোটাল রিঅ্যাকশনকে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে। এই এফিও তার সাথে এবার লিখলাম নাইট্রিক অ্যাসিড, তাহলে হবে FeNO3 হোল টুয়াইস, এখানে 2 2 দুগুণে 4, দুটো জল, দুটো অক্সিজেন কেটে দিলাম, Fe প্লাস 4 2 2 4, 8HNO3 is equal to 2FeNO3 হোল টুয়াইস, 2 2 4, 4টা জল আর 4টা NO2। এটাই যদি কনসেন্ট্রেট না নিয়ে আমরা লঘু বা নাতিগারও নেই, তাহলে এখানটায় তৈরি হবে NO। ওইভাবে আমরা ব্যালেন্স করে যাবো, লাস্ট এখানে NO আসবে। ফেরাসও হতে পারে, ফেরিকও হতে পারে। ফেরাস বা ফেরিক যে কোনো নাইট্রেট লবণ হতে পারে। যদি অক্সিজেন পরিমাণ বেশি থাকে তাহলে ফেরিক হবে। তবে এখানে ফেরিক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই কারণে বলছি, যেহেতু নাইট্রিক অ্যাসিড তীব্র জারক দ্রব্য, তাই আমরা এখানে ফেরাস অক্সাইডটা না করে আমরা ফেরিক অক্সাইড করব। এখানে Fe2O3 করব। Fe2O3 যদি করি তাহলে এখানে ফেরিক নাইট্রেট তৈরি হয়ে যাবে। এই হচ্ছে আমাদের ডিফারেন্সটা। এবার আমরা আসি, যে সমস্ত ধাতুর অবস্থান তড়িৎ রাসায়নিক সারিতে হাইড্রোজেনের নিচে আসে, তাদের সাথে কিভাবে বিক্রিয়া হয়। তাদের মধ্যে আমরা পাবো হচ্ছে কপার, পাবো সিলভার, গোল্ড, মার্গারি। তবে এখানে কপার সঙ্গে ডিকেটাই মোস্ট ইম্পর্টেন্ট বিক্রিয়া। তো কপার সাথে একই রকম বিক্রিয়া হচ্ছে, জিঙ্কের সঙ্গে যেমন বিক্রিয়া হয়েছে, কপার সাথে একই বিক্রিয়া হবে, একদম সেম বিক্রিয়া হবে। শুধু একটি বিক্রিয়া আলাদা হতে পারে, যে কপার ধাতুর সাথে যদি নাইট্রিক অ্যাসিডে বাষ্প বিক্রিয়া করানো যায়। কপার ধাতুর সাথে নাইট্রিক অ্যাসিডে বাষ্প বিক্রিয়া করলে পরে কপার অক্সাইড, নাইট্রোজেন গ্যাস এবং জল তৈরি হবে। এই বিক্রিয়াটি শুধু আলাদা, বাকি বিক্রিয়া সব জিঙ্কের মতোই। আমরা জিঙ্কের সঙ্গে যে বিক্রিয়াটা করলাম, জিঙ্ক এবং কপারের বিক্রিয়াটা একই রকম। তো এই জন্য আমাদের পড়ার সুবিধার জন্য আমরা যে কোনো একটা বিক্রিয়া করে রাখবো, তাহলে জিঙ্ক বা কপার পেয়ে যাবো। ওদিকে ম্যাগনেসিয়াম আর ম্যাঙ্গানিজটা সেম বিক্রিয়া আছে। আয়রনের ক্ষেত্রে আমরা NO বা NO2 করব, এবং সেক্ষেত্রে ফেরিক করব। এইভাবে আমাকে মনে রাখতে হবে, কারণ এতগুলো বিক্রিয়া ভেবে আলাদা আলাদা করে মনে রাখাটা মুশকিল। আর সিলভারের সাথেও আমরা একই রকম পাবো। সিলভারের ক্ষেত্রে ওই NO2 NO এই দুটি বেশি পাওয়া যায়। বেশিরভাগ ক্ষেত্রে যখন আমরা দেখবো যে N2ওটার ক্ষেত্রে শীতল এবং লঘু, শীতল এবং খুব লঘু যদি নাইট্রিক অ্যাসিড নেই, তাহলে আমরা N2O পাবো। বাকি সব জায়গাতেই NO2 কিংবা NO পাচ্ছি আমরা। আর যদি নাইট্রিক অ্যাসিড বাষ্প নেই আমরা, তাহলে পাবো নাইট্রোজেন গ্যাস পাবো আমরা। দেখা যাক, তাহলে অতি লঘু এবং শীতলের সঙ্গে অতি লঘু অর্থাৎ ডাইলুট নাইট্রিক অ্যাসিড, তার সাথে বিক্রিয়ায় কপার ধাতুর সাথে কি হবে? এখানে হবে H2O, এখানে N2O, একই রকম বিক্রিয়া। আমি আবার করছি, এখানে 2, এখানে 1 2, এখানে 4টা হবে। তো 4টা জার্মান অক্সিজেন প্লাস 4Cu হবে 4CuO। এবার 4CuO নাইট্রিক অ্যাসিড তৈরি হবে 4Cu NO3 হোল টুয়াইস, 4 4 দুগুণে 8, 4টা জল। এই আমাদের রিঅ্যাকশন কমপ্লিট হয়ে গেল। এবার ডান দিক বাঁ দিক আমরা কেটে দেব। তাহলে 4Cu 10HNO3 is equal to 4
Cu NO3 হোল টুয়াইস N2O প্লাস পাঁচটা জল। এই আমাদের কমপ্লিট রিঅ্যাকশন। কপার ধাতুর সাথে লঘু নাইট্রিক অ্যাসিডের অতি লঘু নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া কি হচ্ছে, এখানেও দেখো +5 এটা +1 অর্থাৎ বিজারিত হলো জারক দ্রব্য। অর্থাৎ নাইট্রিক অ্যাসিড সবসময় তীব্র জারক দ্রব্য রূপে আচরণ করে, কারণ নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেন জারক সংখ্যা যে +5 এটা সব শুধু কমবে, এখান থেকে বলার কোনো প্রশ্ন নেই, সর্বদা কমে যাবে, মানে বিজারিত হবে, অর্থাৎ নাইট্রিক অ্যাসিড একটি জারক দ্রব্য রূপে কাজ করবে। বাকি বিক্রিয়া যেগুলো বললাম অতি আমরা নাতিগারো যদি নেই তাহলে হবে NO, এবং যদি গাঢ় নেই তাহলে হবে NO2, একদম একই রকম বিক্রিয়া। সিলভার এবং মার্কারির সাথে বিক্রিয়াটি একটু আলাদা। সিলভারের সাথে যদি আবার গাঢ় নেই তাহলে হবে NO2, এবার নাতিগারো বা লঘু নিলে হবে NO। মার্কারির সাথেও তাই হবে, যদি ওরা উষ্ণ নেই গাঢ় নেই, উষ্ণ এবং গাঢ় নেই তাহলে হবে NO2, আর যদি নাতিগারো নেই বা লঘু নেই শীতল নেই তাহলে হবে NO। সিলভারের সাথে লঘু নাইট্রিক অ্যাসিড এর বিক্রিয়ায় কি হবে? লঘু যখন নিয়েছি আমরা বলছি সিলভার বা মার্কারি, এদের সাথে লঘু নিলে হবে NO, আমাকে এটা মনে রাখতে হবে। কিন্তু যদি সিলভার বা মার্কারি না হয়ে সেটা কপার হয় তাহলে সেটা তৈরি হবে N2। এটি একটি পার্থক্য। সিলভার এবং মার্কারির ক্ষেত্রে দুটো অক্সাইড পাবো, একটা NO2 পাবো আর একটা NO পাবো। তো লঘু নাইট্রিক অ্যাসিড নিয়েছি এখানে আমি H2O প্লাস 2NO প্লাস 3O, সিলভার প্লাস অক্সিজেন, সিলভার অক্সাইড Ag2O, এখানে তিনটে আছে, এখানে 3 6টা Ag2O প্লাস নাইট্রিক অ্যাসিড হবে AgNO3 হোল টুয়াইস, 6টা 3 দুগুণে 6, এখানে 6 হবে, 6 দুগুণে 12, এখানে হচ্ছে 12, তাহলে 6টা জল। এটা অটোমেটিক্যালি ব্যালেন্স হয়ে যাবে। আমরা যদি এই মেথডে করি অটোমেটিক্যালি ব্যালেন্স হয়ে যাবে, আমাদের মুখস্থ করতে হবে না। এটা কেটে দিলাম, এটা কাটলাম, 6Ag প্লাস 12 আর 2 14 নাইট্রিক অ্যাসিড ইজ ইকুয়াল টু 6Ag NO3 হোল টুয়াইস প্লাস 2NO প্লাস 7টা জল। এই হচ্ছে কমপ্লিট রিঅ্যাকশন আমাদের সিলভারের সাথে। তাহলে সিলভার এবং মার্কারির বিক্রিয়াটা একই রকম, কপারটা একটু আলাদা। কপারের ক্ষেত্রে 3টে যৌগ পাবো এবং নাইট্রিক অ্যাসিডের বাষ্পের সাথে আমরা নাইট্রোজেন গ্যাস পাবো। এই হচ্ছে যে সমস্ত ধাতুর অবস্থান হাইড্রোজেনের উপরে এবং নিচে তাদের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া। এবার আছে বড় ধাতু প্লাটিনাম, গোল্ড, এদের সাথে সরাসরি নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করানো হয় না। কি করা হয়? অম্লরাস তৈরি করা হয়, 3 আয়তন হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 1 আয়তন নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ তৈরি করা হয়, যাকে বলে অম্লরাস। সেটা খুবই তীব্র অক্সিডাইজিং এজেন্ট হয়ে যায় এবং এত রিঅ্যাক্টিভ হয় যে নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড মিলে নাইট্রোসিল ক্লোরাইড বলে একটি বিষাক্ত গ্যাস তৈরি করে এবং জায়ামন ক্লোরিন তৈরি করে। সেই জায়ামন ক্লোরিন দিয়ে গোল্ডের সাথে বিক্রিয়া হয়। গোল্ড যখন আমরা দিয়ে দিই অম্লরাজের মধ্যে, তখন ওই গোল্ডের সাথে, ওই গোল্ডের ধাতুর সাথে, যেটাকে বড় ধাতু বলছি আমরা, ওই জায়ামান ক্লোরিনের বিক্রিয়ায় ক্লোরাইড যৌগ তৈরি হয়, AuCl3 AuCl2 এই ধরনের যৌগ তৈরি হয়। তো কি কি হয় দেখি আমরা। সেই AuCl3 অতিরিক্ত H বিক্রিয়ায় অরিক ক্লোরাইড তৈরি করে, অরিক ক্লোরাইড HAuCl4। আগে যেটা হয় HCl
এবং নাইট্রিক অ্যাসিড, এদের সঙ্গে বিক্রিয়ায় তৈরি হবে NaCl, জায়াওয়ান ক্লোরিন এবং হচ্ছে জল, এটা তৈরি হবে। যদি দুটো আমরা জল নেই এখানে, তাহলে এখানে 4 লাগবে, এখানে 3 দেই, এখানে 1, 4 জল অক্সিজেন হচ্ছে 3টে মিলে গেল, ক্লোরিন, তাহলে এখানে হবে 3। এই 3 ক্লোরিন, এটা জায়ামান ক্লোরিন, তার সাথে গোল্ড ধাতু বিক্রিয়া তৈরি হবে AuCl3। এই AuCl3 তার সাথে বিক্রিয়া হবে HCl, হবে HAuCl4 অরিক ক্লোরাইড, যাতে সোনা, রূপা, প্লাটিনাম এরকম ধাতু দ্রবীভূত হয়, তার মানে যৌগ তৈরি হয়। তো এই যে মিশ্রণটাকে বলছে অম্লরাজ, অম্লরাজের মধ্যে এটা বিষাক্ত গ্যাস বের হয়, এটা বাদামি টাইপ গ্যাস বের হবে, নাইট্রোসিল ক্লোরাইড, এটা বিষাক্ত গ্যাস। এই যে সোনার দোকানে যা কাজ করে দেখবে, বাটি করে অম্লরাজের মধ্যে সোনাটা দিয়ে বাইরে একটু দূরে রেখে দেয়, যাতে কাছাকাছি না আসে, কারণ গ্যাসটা খুব বিষাক্ত গ্যাস। এরপরে আমরা আসি, তাহলে অম্লরাজ হলো। এরপরে আসছি আমরা কোনো একটি যৌগে নাইট্রেট মূলকের উপস্থিতির প্রমাণ, অথবা নাইট্রিক অ্যাসিডের মধ্যে যে নাইট্রেট মূলক আছে তার কি প্রমাণ। তার প্রমাণ হচ্ছে যে নাইট্রেট, এটা বলার পরীক্ষা করবো আমরা, যে কোনো নাইট্রেট লবণকে জলে দ্রবীভূত করে তার মধ্যে সদ্য প্রস্তুত ফেরাস সালফেট দ্রবণ যোগ করা হয়, যোগ করে সামান্য হিট করে তাকে দ্রবণকে ঠান্ডা করতে হয়, ঠান্ডা করে সেই টেস্ট টিউবের গা বেয়ে ড্রপার দিয়ে গাঢ় H2SO4 বা সালফারিক দ্রবণ ঢালা হয়। কিছুক্ষণ পরে দেখা যায় ওই দ্রবণের সংযোগস্থলে এটা বাদামি বর্ণের বলয় তৈরি হয়েছে, সেটা হচ্ছে নাইট্রোসো ফেরাস সালফেট। অর্থাৎ সোডিয়াম নাইট্রেট লবণ কি কি হয়, তাহলে সোডিয়াম নাইট্রেট যে লবণটা আমরা নিয়েছি বা পটাশিয়াম নাইট্রেট যে লবণটা নিয়েছি, তার সাথে সালফোরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটিয়ে তৈরি করবে নাইট্রিক অ্যাসিড। আমি ব্যালেন্স করছি না, NaNO3, এখানে নিলাম H2SO4, তৈরি হবে NaHSO4 প্লাস হচ্ছে NaHSO4 প্লাস হচ্ছে HNO3। এই HNO3 ভাঙবে, ভেঙে তৈরি করবে H2O, আর তৈরি করবে NO তৈরি করবে, আর অক্সিজেন তৈরি করবে। এই NO FeSO4 সঙ্গে বিক্রিয়া করবে, তার আগে জলের সঙ্গে জল লাগবে। এই জলের সঙ্গে আগে যেটা ভাবা হতো FeNOSO4 নাইট্রোসো ফেরাস সালফেট, এখন এটা বলা হয় না, বলা হয় পেন্টা অ্যাকুয়া নাইট্রোসো ফেরাস সালফেট। এটা কিরকম, এই জল দিয়েছি, FeH2O5 NO, তারপরে SO4, এই যৌগটা তৈরি হয়। বলা হচ্ছে যে বাদামি বর্ণের যে বলয়টি সেটা হচ্ছে এটা পেন্টা অ্যাকুয়া নাইট্রোসো ফেরাস সালফেট। এই হচ্ছে আমাদের বলয় পরীক্ষা। এই হচ্ছে এখন পর্যন্ত যেটা বললাম, নাইট্রিক অ্যাসিডের সোর্স, তার মূল বিক্রিয়া কিছু, এবং তার শনাক্তকরণ পরীক্ষা হচ্ছে বলয় পরীক্ষা। আমাদের নাইট্রিক অ্যাসিড এবং সঙ্গে আরও কিছু যৌগ আমরা পড়েছিলাম, বিভিন্ন ভিডিওতে আমরা দিয়েছি। আমাদের নাইট্রিক অ্যাসিড এবং অক্সাইডগুলো কমপ্লিট হয়ে গেল।